প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন সম্মানিত দর্শক। 13 নভেম্বর যেটা ছিল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, সেই 13 নভেম্বরের লকডাউন নিয়ে তর্ক কিন্তু এখনো চলছে। মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল, এইরকম তর্ক কিন্তু চলবে। আরো কিছুদিন হয়তো এটা রাজনীতির মাঠে থাকবে এই আলোচনাটা। সরকারি লোকজনের দাবি তারা আওয়ামী লীগকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি, আর আওয়ামী লীগ বলছে লকডাউন সফল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে সাড়া দিয়েছে। এটা তারা কিসের ভিত্তিতে বলছে? তারা বলছে জনশূন্য রাজপথ, ফাঁকা সড়ক, অপেক্ষাকৃত কম যানবাহন, মানে হাতে গোনা যানবাহন, অফিস আদালতে এক ধরনের ঢিলেঢালা ভাব, খোলা হয়তো ছিল কিন্তু কাজে কর্মে এক ধরনের ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। এইসবের কিছুর প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল 13 নভেম্বর। এটা কিন্তু এক অর্থে সত্যি যে অনেককেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি। এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন। কেউ কেউ এটিকে ভয়ও বলছেন। এসবের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে। রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন 13 নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এরপর কি? এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বা বাড়তে থাকবে। লকডাউনের পর আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি। 14 এবং 15 নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে। এবং 16 ও 17 নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন, কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। এই দুদিনকেই বলা হচ্ছে ইউনূস সরকারের জন্য ডেডলাইন। ঢাকায়, চট্টগ্রামে, এমনকি জেলা শহরগুলোতেও বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ। যে বললাম, ঘর থেকে বেরোয়নি, খুব প্রয়োজন না হলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন, অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা, সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম। ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না, কিন্তু ঢিলেঢালা ভাব ছিল। এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন, মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন। এবং এই নীরব সমর্থনকেই আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে। 2024 সালের 5 আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলেছে, এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনূস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালাবদলটি মানে ঘটতে শুরু করতো না, এটি তাদের বক্তব্য। রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে, এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ? আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায়। তাদের বক্তব্য, ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টালমাটাল। তাই তারা আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয়, ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায়। মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব, এটি তারা সৃষ্টি করতে চায়। এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন, বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ। বলার অপেক্ষা রাখে না, লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে, বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর নীরব সমর্থন, দোকানপাট খুলেনি, মানুষ নিরাপদে থাকবার চেষ্টা করেছে। এটি আওয়ামী লীগের যে কৌশল, সে কৌশলকে নতুন গতি দিয়েছে। এটি বিশ্লেষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে। বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয়, 16 এবং 17 তারিখ যে শাটডাউন ডাকা হয়েছে, এটিও যদি সফল হয়ে যায়, তবে শতভাগ তো কোনো কিছুই হয় না, যদি অনেকখানি হয়, কিছুটা হয়, তবে 17 নভেম্বরের পর
বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয়। তাদের দাবি 13 নভেম্বরের সাফল্য প্রমাণ করেছে, জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কথা বলবে, সাধারণ মানুষ কি বলছে? দুর্ভাগ্য হলো সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার, ইউনূস সরকার তাদের সরকার নয়, তাদের কথা শুনছে না। আপনারা দেখেছেন 13ই নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে 32 নম্বরে এসেছিল, তার ব্যাগে 2 টুকরো ইট 32 নম্বরের পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলের বই পেয়ে তাকে গ্রেফতার করেছিল, যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে। আমরা দেখেছি আরেক ভদ্র মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। এসবই আসলে মানুষকে বিষিয়ে তুলছে, মানুষকে ক্ষুব্ধ করছে এবং আওয়ামী লীগের প্রতি সহমর্মী করে তুলছে। সম্ভবত এসব প্রেক্ষাপটের কারণেই আওয়ামী লীগ ঘোষণা করেছে 14 ও 15 নভেম্বর সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি পালিত হবে এবং এর ধারাবাহিকতায় 16 ও 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে। অর্থাৎ যানবাহন চলবে না, অফিস বন্ধ থাকবে, দোকানপাট খোলা যাবে না, সবাই যেন ঘরে থাকেন। এই আন্দোলনের ডাকের এটি হচ্ছে মূল টার্গেট। অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার লক্ষ্যেই এই কর্মসূচি। সরকার এটিকে কিভাবে মোকাবেলা করবে এটি নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব। এই শাটডাউনের ডাক এসেছে আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে। আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে ঢাকা লকডাউন সফল করবার জন্য ভার্চুয়ালি অর্থাৎ অডিও বার্তার মাধ্যমে আপামর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে এই যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এটিতে সমর্থন জানিয়েছেন, কর্মসূচি ঘোষণাটি করেছেন এবং এর প্রেক্ষিতে বলেছেন গণ আন্দোলন শুরু হয়েছে, এবার নিজের ভবিষ্যৎ জনগণ নিজেই নির্ধারণ করবে, কারণ সরকারের প্রতি আর তারা আস্থা রাখতে চাইছে না। অন্যদিকে আমরা দেখেছি যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জনগণকে আহ্বান জানিয়েছেন, আপনারা কাজে যাবেন না, রাস্তায় বের হবেন না, এই সরকারের পতন এখন সময়ের দাবি, দেশ বাঁচাতে এখনই ইউনূস সরকারের পদত্যাগ চাই। ইউনূস সরকারের পদত্যাগের অডিও সম্বলিত বার্তা শেখ হাসিনাও কিন্তু দিয়েছেন, এটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে এটি তো আমরা শুনলাম আওয়ামী লীগ কি বলছে, তাদের চিন্তা, কর্মসূচি, প্রত্যাশা। সরকার আসলে কি ভাবছে, সরকার আসলে কি করছে? সরকারি লোকজন বা সরকারের যারা এটি নিয়ে কথা বলেন তাদের সাথী দলগুলো কি বলছে? তারা বলছে এই আন্দোলনের আড়ালে আছে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র। মানে এটিকে কিভাবে মূল্যায়ন করব? কারণ ওই যে বলা হয় যে একজনের দিকে এক আঙ্গুল তুললে 3 আঙ্গুল তার নিজের দিকেই তাক হয়ে যায়। মানে 24-এর আন্দোলন সম্পর্কে আমরা এখন যত জানছি ততই অবাক হচ্ছি। আমরা সেটির বিদেশি ফান্ডিং, ডিপ স্টেটের অংশগ্রহণ, প্রবাসী লবির ষড়যন্ত্র এসবগুলো শুনছি। এখন আওয়ামী লীগ যখন দেশের ভেতরে এই আন্দোলনগুলো করছে, হ্যাঁ প্রবাসী লবির ষড়যন্ত্র হতে পারে যে তাদের সিনিয়র সব নেতারা দেশের বাইরে রয়েছেন, তাদের এই কর্মসূচিকে ষড়যন্ত্র বললে আপনি বলতে পারেন যে প্রবাসী লবির ষড়যন্ত্র। কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ, মানে অন্য কোনো দেশ সরাসরি আওয়ামী লীগকে উস্কে দিচ্ছে বা তাদেরকে এই আন্দোলনে সমর্থন করছে এমনটি প্রতিষ্ঠিত নয়। হ্যাঁ, সমালোচনার জন্য এটিতে আমরা সবসময় বলি আওয়ামী লীগ কিছু করলে তার জন্য ভারতকে আমরা দায়ী করি, এবং এই যে 13 নভেম্বর যে লকডাউন ছিল, এই লকডাউনকেও জামাতের এক নেতা বলেছেন যে কি ভারতের নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এরকমটি করা হয়েছে। আসলে এই যে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র বলা হচ্ছে আওয়ামী লীগের এই আন্দোলনকে, এর পাশাপাশি সরকারপন্থী মিডিয়াগুলো, গণমাধ্যমগুলো এক ধরনের প্রচার তারা চালিয়ে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করছে এটা দেশে অন্যায় বিস্তার ঘটাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, শাটডাউন মানে দেশে বিশৃঙ্খলার আরো বিস্তার হবে, এরকম একটি বয়ান তারা সামনে নিয়ে আসছে। তো এই দুটো পক্ষকে সামনে রেখে বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন যে সরকার আসলে এখন মানসিকভাবে রক্ষণাত্মক অবস্থায় চলে গেছে, ডিফেন্সিভ মোডে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছে।
এটি সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা বা ঘাটতি বা সমস্যাকে চিহ্নিত করতে না পারার বিষয়গুলি তারা মনে করছেন। লকডাউনের পর সরকারের বিরুদ্ধে জনমতের যে ঢেউ তৈরি হয়েছে সেটা দমন করতে সরকার এবং প্রশাসন আরো কঠোর হবে, গ্রেপ্তার কার্যক্রম আরো বাড়াবে, সাঁড়াশি অভিযান চলবে, চিরুনির পরে অন্য কোনো অভিযান শুরু হবে এবং একই সঙ্গে এই প্রচার যুদ্ধটাও চলবে, এটি বিশ্লেষকরা মনে করছেন। এটি কিন্তু আমাদের রাজনীতির জন্য খুব সুস্থ কোনো ব্যাপার নয়। তাই একথা নির্দ্বিধায় বলা যায় 16 ও 17 নভেম্বরকে ঘিরে পুরো দেশে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার বিস্তার ঘটতে পারে। তবে আমার কেন যেন মনে হয় এটাই হতে পারে শেষ পর্যন্ত রাজনৈতিক টার্নিং পয়েন্ট, উভয়ের জন্য, সরকারের জন্যও আওয়ামী লীগের জন্যও। আওয়ামী লীগের তরফ থেকে বা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এটিকে বলছেন সরকারের প্রতি শেষ সতর্কবার্তা। তাদের ভাষায় 17 নভেম্বরের পর যা কিছু ঘটবে, মানে খারাপ যদি কিছু ঘটে, জোর জবরদস্তির মতো কোনো প্রেক্ষাপট যদি তৈরি হয়, আইন শৃঙ্খলার যদি অবনতি হয়, কোনো জানমালের ক্ষতি হয়, তার সব দায় সরকারকে বহন করতে হবে। এটি আমরা দেখেছি আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারী দল সমস্ত দায় দায়িত্ব, মানে যখন আলোচনার মাধ্যমে কোনো সমাধানের পথ তৈরি না হয় তখন সমস্ত দায় দায়িত্ব সরকারের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। তো এর অর্থ কি? এ থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি এই যে আওয়ামী লীগ হয়তো আরো বিধ্বংসী হয়ে উঠবে, সেই ইঙ্গিতই দিয়েছে বলে আমার মনে হলো। অন্যদিকে এই কর্মসূচি যদি সফল হয়, মানে শাটডাউনটা যদি সফল হয় বা 14-15 তারিখের যে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচি এটাও যদি আওয়ামী লীগ নির্বিঘ্নে পালন করতে পারে, তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউনূস সরকারের নিয়ন্ত্রণ, মানে সরকারের যে নিয়ন্ত্রণ থাকে, যে নিয়ন্ত্রণ কর্তার কাছে, প্রধান ব্যক্তির কাছে, সরকার প্রধানের কাছে, সেটি আরো নড়বড়ে হয়ে যাবে, এটি কিন্তু বোঝা যাচ্ছে। আর পক্ষান্তরে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে এই যে প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এটিতে তেমন সাড়া ফেলতে না পারে, জনগণ যদি সেভাবে সমর্থন না করে এবং শাটডাউনটিও যদি কার্যকরভাবে করতে না পারে, অফিস আদালত চলে, সমস্ত কিছু চলে, মানে এই শাটডাউনের বিপরীত যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেটি আওয়ামী লীগের জন্য হবে ব্যর্থতার বিষয় এবং এর ফলে কি হতে পারে? আন্দোলন পথ হারাতে পারে, আন্দোলনের গতি নষ্ট হতে পারে। এটি আওয়ামী লীগকেও ভেবে দেখা দরকার। শেষ করবার আগে বলতে চাই যে লকডাউনের পর এখন সামনে কমপ্লিট শাটডাউনের ডাক এলো। তার মানে দেশ এখন এক চরম রাজনৈতিক টানাপোড়েনের প্রান্তে দাঁড়িয়ে আছে, এটি আমরা বলতে পারি। 16 ও 17 নভেম্বরকে ঘিরে তাই এখন প্রশ্ন উঠছে, এই শাটডাউন কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক প্রত্যাবর্তনের সোপান হয়ে উঠবে, মানে আওয়ামী লীগের ফেরার পথকে সহজ করবে, নাকি সরকারের যে মানে পাল্টা আঘাত, সরকারের যে আগ্রাসী মনোভাব, এসবের কারণে রাজনীতির মাঠে আরো বড় সংঘাতের সূচনা হবে? দর্শক, আসুন আমরা অপেক্ষা করি, দেখি বাংলাদেশের রাজনীতিতে কি ঘটে। ঢাকায় জামায়াতের নেতৃত্বে ইসলামী 8 দলের মহাসমাবেশ হলো, কিন্তু যতটা গর্জে ছিল ততটা ঠিক বর্ষালো না, যতটা বাগাড়ম্বর ছিল ততটা আওয়াজ ছিল, বাস্তবে তেমন কিছুই দেখা গেল না। একই পুরনো কথা, গণভোট আগে করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে 2026 সালে কোনো নির্বাচন হবে না। এটি হচ্ছে পাঞ্চ লাইন। অর্থাৎ তারা নিজেরাই ঘোষণা দিচ্ছে যে যদি গণভোট না করা হয়, জুলাই সনদ না মানা হয়, তবে 2026 সালে নির্বাচন হবে না। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আমরা কিন্তু একথা আগেই বলেছিলাম। যা হোক, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি, কে বা কারা নিয়ন্ত্রণ করছে রাজনীতি, চলুন জেনে আসা যাক। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, সংবিধান অনুযায়ী গণভোট না হলে নির্বাচন হবে 2029 সালে। দাঁড়ান, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, 2029। তার যুক্তি হচ্ছে সংবিধানে 5 বছর পর পর নির্বাচনের কথা লেখা আছে। যেহেতু 2024 সালে নির্বাচন হয়েছে, তাহলে পরবর্তী নির্বাচন 2029 সালেই হবে। খুব যৌক্তিক কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুক্তি কতটা যৌক্তিক এই মুহূর্তে। বর্তমান সরকার গঠিত হয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সে, যেখানে রাষ্ট্রপতি সংকটকালীন সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। তাই অন্তর্বর্তীকালীন এই সরকার বেআইনি নয়, কিন্তু সংবিধান সম্মতও নয়।
অবৈধ, কারণ তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে যে নথি এনে হাজির করেছিল সেটিতে কোনো বিচারপতি সাইন করেননি বা প্রধান বিচারপতির সই জাল করা হয়েছে বলে তথ্য বেরিয়েছে, ফলে সরকার অবৈধ। যাই হোক, এই সরকারের দায়িত্ব হলো একটি নতুন নির্বাচনের ব্যবস্থা করা। এটি হচ্ছে স্বাভাবিক, যদি আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ধরি। এখন যদি বলা হয় যে 2029 সালের আগে কোনো নির্বাচন হবে না, তাহলে বুঝতে হবে যে এর পেছনে নিশ্চয়ই জামায়াতের বড় কোনো পরিকল্পনা আছে। পরিকল্পনাটি আসলে কি? আমার মনে হচ্ছে জামায়াত মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপিকে ক্ষমতাটা দিয়ে দেওয়া হবে হাতে ধরে, তারা হয়ে পড়বে রাজনীতিতে বি টিম। এই বি টিম থাকতে থাকতে জামায়াত নিশ্চয়ই ক্লান্ত, তারা চায় এ টিম হতে, এবং সে কারণেই সংবিধান বদলে ক্ষমতা আরো পাকাপোক্ত করে 2029 সাল পর্যন্ত নির্বাচনকে টেনে নিয়ে যেতে পারলেই সবচেয়ে সুবিধা হয়, তাই না? তাই তো। এবং সেজন্য গণভোট করে সংবিধান বদল করাটাই হবে সবচেয়ে নিরাপদ কাজ। জনগণ নির্বাচন করছে, ফলে গণভোট নামে একটি নির্বাচন দেওয়া হয়ে যাবে এবং তার মাধ্যমে নিজেদের পাপও, মানে 71-এর যুদ্ধাপরাধের পাপও ধুয়ে ফেলা যাবে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে যে সংবিধান আছে তাতে তো গণভোটের ধারাই নেই, কিংবা থাকলেও সেটা সংসদীয় প্রক্রিয়ার ভেতরেই হতে হবে। অর্থাৎ সংসদে কোনো বিল পাশ হলে রাষ্ট্রপতি চাইলে জনগণের মতামত জানতে গণভোট আহ্বান করতে পারেন। কিন্তু সংসদই যদি না থাকে, গণভোটের প্রক্রিয়া শুরু হবে কিভাবে? ডিম আগে না মুরগি আগে? আগে তো সংসদ থাকতে হবে, তারপরে সংসদে একটা বিল পাশ হয়ে সেই বিলের উপরে গণভোট হবে। ধরুন যদি সংসদ এখন থাকতো, তখন এই যে 84টি ধারা বা 48টি ধারা জুলাই সনদে আছে সেটি সংসদে আলোচনা হতো, সংসদে একটি বিল পাশ হতো। তখন রাষ্ট্রপতি যদি মনে করতেন যে এটিকে এখন জনগণের কাছে নিয়ে যাওয়া দরকার, তখন তিনি জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য একটি গণভোট আয়োজন করতে পারতেন। একটা মজার সিনারিও বলি, ধরুন শেখ হাসিনা এখনো পদত্যাগ করেছেন বলে কোনো প্রমাণ নেই, ফলে তিনি কার্যত এখনো প্রধানমন্ত্রী, সংসদ সদস্যরাও রয়ে গেছে, চাইলেই রাষ্ট্রপতি তাকে সংসদ পুনর্বহালের দায়িত্ব দিতে পারেন এবং তিনি সংসদ বসিয়ে এই জুলাই সনদকে সংসদে পাশ করানোর ব্যবস্থা করতে পারেন এবং পাশ করিয়ে তারপর গণভোটের ব্যবস্থা করতে পারেন। জামায়াত চাইলে কিন্তু কাজটা হতে পারে, কি বলেন? না, জামায়াত সেটা তো চাইবে না। যা হোক, এটা একটা দুষ্টুমি ধরনের কথা বললাম। এত রাজনীতির কচকচি কাহাতক আর ভালো লাগে বলেন? একটু হাসি ঠাট্টা দরকার আছে। যত যাই হোক, জুলাই সনদের 48টি ধারা বাস্তবায়ন করতেও সংসদ প্রয়োজন, 2/3 এমপির ভোট প্রয়োজন। সুতরাং গণভোট আগে অনুষ্ঠানের দাবি এখন রাজনৈতিক কৌশল হতে পারে, কিন্তু বাস্তবায়নযোগ্য নয় মোটেও। কিন্তু এসব ব্যাপারে বিএনপির অবস্থান একেবারে কিন্তু অস্পষ্ট। এক এক সময় তাদের এক এক নেতা এক এক কথা বলে যাচ্ছেন। একদিকে তারা বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই, আবার কেউ কেউ বলছেন গণভোট এবং নির্বাচন একসঙ্গে হতে পারে। বলেন তো কোনটি আপনি মানবেন? গণভোটের বিধানই যদি না থাকে, তাহলে নির্বাচনের দিন কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে? নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে তবেই একটি গণভোট অনুষ্ঠান সম্ভব, তাই তো, তাই না? কিন্তু নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারপর সংবিধান সংশোধন করবে এবং তারপর গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে। দিল্লি আসলেই দূরাস্ত। বিএনপিকে তার মায়ের পেটের ভাই জামায়াত এই বিশ্বাস করে? আপনার কি মনে হয়? যেখানে দলটির ভেতরেই মতভেদ স্পষ্ট, কেউ সরাসরি নির্বাচনের পক্ষে, কেউ আবার জুলাই সনদের দাবি তুলছেন, নিজেরা নিজেকে বিশ্বাস না করলে জামায়াত কিভাবে বিএনপিকে বিশ্বাস করবে? যা হোক, জামায়াতের 11 তারিখের সমাবেশের পর দেখা গেল তারা বিকেলেই আবার মিটিং করছে। যারা সকালে রাস্তায় হুমকি দিচ্ছিলেন তারাই বিকেলে বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন আলোচনায়। অর্থাৎ সংঘাতের পরেও শেষ পর্যন্ত টেবিলে ফিরছে, এটা ভালো লক্ষণ। সবচেয়ে মজার বিষয় হলো এখন সবাই যেন গভর্নমেন্ট পার্টি হতে চায়। বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে সরকারের অংশ নিতে চায়, যেন কেউ বিরোধী না থাকে। মূল লক্ষ্য ক্ষমতার অংশীদার হওয়া। আর আওয়ামী লীগও তার কর্মসূচি শুরু করেছে। মাঠে এখন একা, যদিও আগে যেরকম সহযোগী দলগুলো পাশে থাকতো, এখন তারা নেই। তাই সরকারের আওয়ামী লীগ ঠেকানোর ভরসা এখন পুলিশ আর প্রশাসন। তর্কের খাতিরে ধরুন সরকার যদি গণভোটে রাজিও হয়, তাহলে এর জন্য খরচ হবে প্রায় 3000 কোটি টাকা। কিন্তু খরচ মূল সমস্যা নয়, ঝুঁকি অনেক বড়। না ভোট যদি জিতে যায়, তাহলে সরকারের রাজনৈতিক এবং নৈতিক পরাজয় নিশ্চিত। আর এতদিন এত কোটি টাকা খরচ করে, এত ঐক্যমত্য কমিশন করে, এতবার চা খেয়ে কফি খেয়ে এরকম না ভোট পাওয়াটা কেমন হয় বলেন তো? যদিও বাংলাদেশে গণভোটের যে ইতিহাস বা নজির জেনারেল জিয়া সৃষ্টি করে গিয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে কেন্দ্র বিশেষে 110% ভোট পড়ার সেই বিবেচনায় এই জুলাই সনদও বিপুল হ্যাঁ ভোটেই পাশ করাতে পারবে সরকার, তাতে কোনোই সন্দেহ নেই। তার মানে হচ্ছে এসব গণভোট কোনো ইস্যু নয়, মূল ইস্যু ক্ষমতা। কে সরকার হবে, কে বিরোধী দল হবে, তা নিয়েও দ্বন্দ্ব থাকলে কথা ছিল, কিন্তু সেটা তো নয়। সকলেই চায় সরকার হতে। বিএনপি চায় সরকার হতে,
জামায়াত চায় সরকার হতে, এমনকি বাছুর নাপা তারাও চায় সরকার হতে। আর মাঝখানে ইউনূস পড়েছেন এক চিপায়। তিনি কাকে সরকার বানাবেন আর কাকে বিরোধী দলে পাঠাবেন সেটাই ঠিক করতে পারছেন না বলে এখনো গণভোট নাকি নির্বাচন এসব ভুয়া বিতর্কের মধ্যে জনগণকে রেখে দিয়েছেন। দেখবেন যে মুহূর্তে বিএনপি জামায়াত এনসিপির মধ্যে কে সরকার কে বিরোধী দল বিষয়টি সুরাহা হবে, সেই মুহূর্ত থেকে সব ঠান্ডা হয়ে যাবে। প্রশ্ন হলো, এই সুরাহা হবে তো? আমি দেখতে পাচ্ছি হবে না। আপনি কি দেখতে পাচ্ছেন? জানাবেন দয়া করে।